হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আজকে হলো সুন্দরবনের দ্বিতীয় দিন এবং আমাদের বলা হয়েছিল 8:30টার মধ্যে সবাইকে তৈরি হয়ে নিতে এবং লঞ্চ ঘাটে পৌঁছে যেতে। আমরা কেউ দেরি করিনি, সঠিক সময় ঘাটে পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের নৌকো আসতেই দেরি হয়। 8:50 নাগাদ নৌকো আসে এবং শুরু হয় আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই বোন একটা নারকেল কিনে এনেছিল, যেটা শ্বাসটা এখন সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছে। যেতে যেতে চোখে পড়লো একটা ক্রুজ, যেখানে আপনি খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এবং আমাদের গাইড যা বললেন এগুলোর দাম মোটামুটি 1.5 লাখ টাকা হয় এবং এখানে 4টে ফ্যামিলি একসাথে থাকতে পারে। 1.5 লাখটা আমার একটু বেশি মনে হচ্ছে। আপনারা কি কেউ থেকেছেন সুন্দরবনে গিয়ে এরকম ক্রুজে? তাহলে কত দাম নেয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এটি আমাদের প্রথম গন্তব্য, যেখানে বাঘ মামা আমাদের সবাইকে স্বাগত জানানোর জন্য বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কোনো রকম প্লাস্টিকের বোতল অ্যালাউড নয়, কোনো রকম প্লাস্টিকও অ্যালাউড নয়, দেখলে ফাইন হতে পারে। এটি সম্ভবত সুধন্যখালি টাইগার ক্যাম্প এবং এখানে আমরা নামার পরে এখান থেকে আমাদের গাইড দেওয়া হয়, যিনি আমাদের আজকে সব কিছু বোঝাবেন এবং সারা দিন আমাদের সাথে থাকবেন। দুজনেই চলে এসছে। না জলটা এরকমই, ওটা ঘুমের নয়, ওটা গাছের দিকে পড়ে যাবে। এই যে হা করেছে, এই জন্য নড়েছে। এখানে এসে আপনি দুটো কচ্ছপ, একটা কুমির আর ওয়াচ টাওয়ারে উঠে এই বিশাল বড় জায়গাটা দেখতে পারবেন। শুধু এই দুটো জিনিস নয়, আরও দুটো জিনিস দেখেছি। তার মধ্যে একটি হলো এখানকার বিখ্যাত, পৃথিবী বিখ্যাত সুন্দরী গাছ। Heritiera forms. Botanical name of this tree. সুন্দরী সুন্দরী। আরে নড়ছে বলে টাঙানো কি। আর দ্বিতীয়টি হলো হনুমানজি। এখানে সব লাল মুখ বাদর, আর আমাদের গাইড বলছিলেন যে এখানকার হনুমানদের যেন উত্ত্যক্ত না করা হয়, কারণ এরা যেহেতু নুন জল খায় তাই জন্য এদের ব্লাড প্রেশার সবসময় বেড়ে থাকে, আর তাই জন্য এরা নাকি খুব বদমেজাজি হয়। যদিও এখানকার একটা হনুমানও কারোর ওপর ঝাঁপিয়ে পড়েনি বা কিছু করেনি, যা করছিল নিজেদের মধ্যেই করছিল। এখানে বোট আপনাকে যেখানে নামাবে সেখান থেকে আপনি উঠবেন না, আপনাকে পুরোটা ঘুরে আবার ওদের জায়গা রয়েছে নির্দিষ্ট, সেখান থেকেই আপনাকে বোটে উঠতে হবে। আজকের প্রাতরাশ লুচি, আলুর দম, তার সাথে মিষ্টি আর ডিম। আলুর দম আমি খাই না, কালকে রাত্রেই জেনে নিয়েছিলাম কি খাবার দেবে, তাই আমি গুঁড়ো দুধ কিনে নিয়ে গেছিলাম। এরপর আরও কিছুটা পথ পেরিয়ে একটা খুব ভালো জায়গায় এলাম। এই গোটা সুন্দরবনে প্রায় 85 না 86 রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, সেই সবের কিছুটা চিনে নিতে আমাদের এখানে আনা হয়েছে। হ্যাঁ সব এখানে ধরা পড়বে। আরে কি ফল? আরে এই বলে কি বলছে ওরা? अलग अलग कलर रहता है, जैसे कि हर मैंग्रोव का जो पत्ता होता है दोनों तरफ भी एक ही कलर रहता है, ग्रीन टाइप का। और ये जो पत्ता है दोनों तरफ अलग अलग रहता है, नीचे वाला सिल्वर कलर, ऊपर का ग्रीन कलर। और सबसे बेस्ट क्वालिटी फर्नीचर बनता है इसी पेड़ से। जैसे कि हार्ट पेड़ का जो ब्लड होता है वो व्हाइट टाइप का रहता है, और इसका जो ब्लड रहता है रेड टाइप का रहता है, ये खुद पाली जाता है। सबसे बेस्ट क्वालिटी फर्नीचर बनता है इसी से। और इसका सांस मूल जो रहता है ऊपर की रहता है, बहुत ही हार्ड टाइप का होता है। সুন্দরী গাছের বর্ণনা দেওয়া হলো। বইয়ে পড়ে এসেছি কত রকম গাছ, সুন্দরী, গরান, গেওয়া, গর্জন সব কিছুই দেখতে পেলাম। গাছ থেকে ছিলকা আস্তে আস্তে উঠতে থাকে, সেম এই গাছের এর থেকে তাই ছালটা আস্তে আস্তে উঠতে থাকে, শুকনো ছালগুলো। আর এই যে ফলটা, ফলটা খাওয়া যায় না। এই পাতাটা দেখুন ঠিক মানে আলাদা টাইপ গোল টাইপের দেখতে লাগে, আর ফলটা যেটা ফলটা খাওয়া যায় গোল। ক্যামোফ্লেজ দিস ট্রি
This one, hental. Sorry, madam. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই যে কোন Crucial. কোন কোন যেগুলো, কোন কোন হ্যাঁ এগুলো শামুক, এগুলো এখন হাইবারনেশনে রয়েছে। অনেক শামুক আছে। গেওয়া গাছ থেকে যে ল্যাটেক্স বেরোয় সেটা চোখে লাগলে নাকি চোখ অন্ধ হয়ে যায়, তাই যারা এখানে মধু সংগ্রহ করতে আসে তারা সবসময় চোখে একটা মোমের প্রলেপ লাগিয়ে আসে, যাতে এটা ল্যাটেক্সটা সরাসরি না লাগতে পারে চোখে বা স্কিনে। পড়াশোনা শেষ করে আবার আমরা চলে এলাম নৌকোয়। শ্বাসমূল, ঠেসমূল, কোন গাছের পাতার গঠন কী রকম, কোন গাছ থেকে ল্যাটেক্স বেরোয়, কোনটার ফল উপকারী, কোনটার ফল খাওয়া যায় না, অনেক কিছু বলেছেন ওনারা। আপনারা কি জানেন গোল পাতা গাছের পাতাগুলো গোল নয়, সেগুলো একদম খেজুর গাছের মতো লম্বা লম্বা হয়। এরকমই আরও শত শত তথ্য জানতে ঘুরে যান একবার এখানে, আর নয়তো ইন্টারনেট তো রয়েইছে। এখান থেকে বেরিয়ে এখন আমাদের 2 ঘন্টা এভাবে জাহাজে থাকতে হবে এবং তারপর আমরা পৌঁছাবো দোবাঙ্কি ক্যাম্পে। আপনার যদি ভাগ্যে থাকে এই রাস্তা দিয়ে যেতে যেতেই আপনি বাঘ, হরিণ দেখতে পাবেন। তবে আমাদের ভাগ্য খারাপ, আমরা কিছুই দেখতে পাইনি। তবে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন তিনি একটি ভিডিও দেখাচ্ছিলেন যেখানে 21শে জানুয়ারি বাঘ দেখা গেছে, এক মা তার 2 বাচ্চাকে নিয়ে নদী পার হচ্ছে। আমরা এতক্ষণ যে অংশটা দিয়ে চলছিলাম সেটি কিন্তু কোনো নদী নয়, সমুদ্রের জল এখানে ঢুকে খাঁড়ি তৈরি করেছে। আর কিছুটা গেলে সমুদ্রের দেখা পাওয়া যাবে, যেটাকে বলে গেট অফ বে বেঙ্গল। এইখানের জলে আবার বেশ কিছু ক্ষুদে সদস্য অর্থাৎ জেলিফিশের দেখাও মিলল। প্রচুর জেলিফিশ রয়েছে এইখানটায়। অনেক কষ্টে এই একটাকেই ফ্রেমবন্দি করতে পেরেছি। এই যে অংশটা সাদা হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র ক্যামেরায় নয়, বাস্তবেও যখন দেখবেন এরকমই সাদাই দেখতে পাবেন। এই অংশটা হলো পঞ্চমুখী, অর্থাৎ এখানে 5টা নদী এসে মিলেছে: বিদ্যেধরী, মাতলা, হেরোভাঙা, পীরখালি আর গাজীখালি। এই লম্বা করে হরিণের পর একটা বাঘের পায়ের ছাপও চোখে পড়ল। ট্যুর গাইড তো বললেন এই ছাপটা নাকি একদমই তাজা, অর্থাৎ সদ্যই হয়েছে। 2 ঘন্টা বসে বসে পৌঁছে গেছি দোবাঙ্কি ক্যাম্প। এখানে আসলে কিছুই নয়, 896 মিটার একটি হাঁটা পথ আছে একটি ব্রিজের ওপর দিয়ে, এবং আপনার ভাগ্য ভালো থাকলে যদি নিচ দিয়ে কোনো জন্তু জানোয়ার যায় আপনি সেটা দেখতে পাবেন। এইখানে অনেক বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, হরিণের পায়ের ছাপ দেখতে পেয়েছি। আর এখানে রয়েছে ম্যানগ্রোভ নার্সারি, অর্থাৎ গাছ এখানে লাগানোও হয় বর্ষাকালে। আর শীতকালটা একটুখানি জোয়ারটা কম ওঠে, সেই জন্য এই পর্যন্ত কিন্তু জলটা ওঠে না। এই পর্যন্ত জল এখানে দেখুন বাঘের পায়ের ছাপ দেখতে পাবেন। এই তো হ্যাঁ হ্যাঁ এই তো রয়েছে। You can see the footprint of tiger. देवी देखो শুকিয়ে গেছে তারপরে बहुत पुराने हैं लेकिन বাঘ দেখতে না পাওয়ার দুঃখটা মনে হয় কাঁকড়া খেয়েই মেটাতে হবে। কাঁকড়াটা দারুণ সুস্বাদু ছিল। এছাড়াও এখানে কিন্তু আপনি ভেজও পাবেন যদি আগে থেকে বলে রাখেন। সমস্যা হচ্ছে ভাত ছাড়া অন্য কিছু যদি আপনি আরেকবার চান সেটা যদি বেঁচে থাকে তবেই আপনি পাবেন, নয়তো পাবেন না। যাওয়ার পথে অনেক জাহাজ দেখলাম বাংলাদেশের পতাকা লাগানো, যেগুলোতে মূলত কন্টেইনার রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে জিনিস ভারতে আসছে। আমাদের বড়রা এই দেখে আর এই জাহাজ গুনেই তাদের আজকের দিনটা কাটিয়ে দিয়েছে। বাঘ না দেখার দুঃখটা আপনি আর একটা জিনিস দিয়ে সহজেই ভুলে যেতে পারেন। কি বলুন তো? এই সুন্দর সূর্যাস্ত, দ্য গোল্ডেন আওয়ার। জল, আকাশ, মাটি সবাই নিজেদের গায়ে এই সোনালি আভা মেখে নিয়েছে। ইচ্ছে করে অনেক রকম গান বসাই, কিন্তু কপিরাইটের জ্বালায় কিছুই বসানো যায় না। কি জানি এটা আমাদের বিকালের স্ন্যাক্স, চাউমিন। কিছু করে লেট করেছি, আমি ঠান্ডা হয়ে গেছে। আমরা খুব সুন্দর দৃশ্য দেখে এসেছি। এদের কানের ঘরে জায়গা নেই, সবাই মার্কেটে বেরোবে, তাই যত তাড়াতাড়ি খেয়ে বেরোনো যায়। হ্যালো বলো কাকিমণি। বাহ, এই প্রথম কোনো ব্লগারকে একজন ফারাক পাকতে দিল না। কি বাঘ, কই বাঘ? ওরে বাবা, এটা
কত নিয়েছে এই বাঘ? অনেক বড় বাঘ। কত নিয়েছে? জ্যান্ত বসে আলাম নয় একটা না, বাঘ আর নাগিনি। দুই ভাইয়ের দুটো বাবা লড়াইয়ের মধ্যে আমি ঢুকি না। কত 250 না 500 করে অনেক। কত করে এগুলো এগুলো নিয়েছে হচ্ছে 650 করে চেয়েছিল, আমি ওই সত্যটা কিনেছি তাকে 500 করে। 1100 নিয়েছে। দে দে। আবার দে। খাইয়ে দিচ্ছি দে খাইয়ে বাঘের খাবারের অভাব। মানুষ না খেয়ে ভেজ চাউমিন খাচ্ছে। খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম মার্কেটিংয়ে এবং এই মার্কেটটা আমাদের হোটেল থেকে বেশ কিছুটা দূরে ছিল। ফেরার সময় এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলাম। একটা স্কুটি 3 জন ছিল, তাতে খুবই জোরে যাচ্ছিল এবং ওই জায়গাটা খুব অন্ধকার ছিল। হঠাৎ করে তারা একটা ভ্যানের পেছনে ধাক্কা মারলো এবং ভ্যানটা উল্টে পাশের পুকুরে পড়ে গেল। ভ্যানে কেউ ছিল না, ভ্যানটা দাঁড়ানোই ছিল, কিন্তু যিনি বাইক চালাচ্ছিলেন তার পায়ে বেশ ভালোই জোরে লেগেছে। রাস্তাটা অন্ধকার ছিল, তাই ওনার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। এতটাই স্পিডে উনি বাইকটা চালাচ্ছিলেন যে সামনে উনি হয়তো ভ্যানটা দেখতে পাননি এবং যতক্ষণে দেখতে পেয়েছেন ততক্ষণে আর ওই স্পিডটা কন্ট্রোল করতে পারেননি। আমি সুন্দরবন থেকে এই কটা চুড়ি কিনেছি, এক একটা চুড়ি 30 টাকা করে এবং দুটো কিনলে 50 টাকা। আরও অনেকেই অনেক কিছু কিনেছে। এখানে রয়েছে অনেক কিছুই কেনার মতন, আসলে আপনার পয়সা খরচ করতে ইচ্ছা করবে, বিশেষ করে মহিলাদের। আজকের মেনু ভাত, ফুলকপি, মাটন। সুন্দরবনের দ্বিতীয় দিনের সমাপ্তি এখানেই। সুন্দরবনের শেষ এবং তৃতীয় দিন ঘুরেছি বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। বিস্তারিত দেখতে গেলে পরবর্তী ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।